বারান্দার ভেজা চুলগুলো চারপাশে ছাড়িয়ে দিয়ে চেয়ারে চাঁদের পাহাড় নিয়ে বসে আছে চৈলি। গতরাতেই সে নিশিপদ্ম উপন্যাসটা শেষ করেছে, আর আজ চাঁদের পাহাড় শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। তাই গোসল সেরে দ্রুত বারান্দায় বই হাতে নিয়ে বসে পড়েছে। একটু আগে নিজের বাবা শরীফুলকেও দেখে এলো সে। এভাবে নিজের বাবাকে অচল হয়ে পড়ে থাকতে দেখাটা যে কতটা কষ্টকর সেটা সে খুব ভালো করেই জানে। মাঝে মাঝে নিষ্ঠুর মনটা বলে, বাবা যদি আর কখনো নিজ পায়ে দাঁড়াতে না পারে, তাহলে এভাবে কষ্ট সহ্য করে পৃথিবীর মায়া আটকে থাকার দরকার নেই। অথচ মুহূর্তের মধ্যেই সন্তানের পিতার প্রতি ভালোবাসার টানে নিজেকে ধিক্কার জানায় শৈলী। এমন জঘন্য চিন্তাকে দূরে ফেলে মনে মনে আবারও ভেবে নেয়, থাকুক, এভাবেই থাকুক। অচল হয়ে পড়ে থাকলেও চোখের সামনে তো আছে, এটাই অনেক। বয়সের ভারে খানিক নুয়ে পড়া নাসরুল তালুকদার হাঁটু ব্যথার কারণে অফিসে যাননি, তাই নিশানকেই দ্রুত অফিসে পাঠিয়েছে। এই মাঝ দুপুরে একটু বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে তিনি ঘুমিয়ে পড়েছেন, আর এই ফাঁকেই খাদিজা তালুকদার খুব কৌশলে সতর্কতার দৃষ্টি ফেলে শৈলীর ঘরে প্রবেশ করে। দরজার খটখট শব্দে মাথা তুলে তাকায় শৈলী। বারান্দার পর্দার মধ্য দিয়ে গাঢ় সবুজ রঙা শাড়িটা দেখে পুরো শরীর কেঁপে ওঠে তার। এই শাড়ি পরিহিত মহিলাটি যে খাদিজা তালুকদার সেটা আর বুঝতে বাকি নেই। খাদিজা ভেতরে ঢুকেই ঘরের চারপাশে তাকিয়ে শৈলীকে খুঁজলে শৈলী দ্রুত বইয়ের ভেতরে বুকমার্ক ঢুকিয়ে বারান্দা থেকে ঘরে আসে। একটা শুকনো ঢোক গিলে হাত কসলাতে কসলাতে শৈলী মাথা নিচু করে রাখে। দুপুরে খাওয়ার পর নিজ দায়িত্বে নিজের সহ বাড়ির সবার প্লেট ধুয়ে ডাইনিং টেবিলটা গুছিয়ে ঘরে এসেছে শৈলী। তাই এই সময় খাদিজা তালুকদারের তার ঘরে আগমনের খুব একটা সুবিধার বলে মনে হয় না। এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত, কারণ শৈলী তো সব কাজ করেই এসেছে। তবুও নিজের দুর্বল মনটাকে বোঝাতে পারল না সে, হয়তো কোনো ভুল হয়েছে। এই ভেবে মাথা নিচু করে দাঁড়িয়ে মিনমিন করে বলল, কিছু বলবে বড় মা? খাদিজা আশেপাশে তাকিয়ে শৈলীর ঘরের অবস্থা পর্যবেক্ষণ করল। মেয়েটা নিঃসন্দেহে খুব গোছালো। তিনি কখনোই শৈলীর ঘর অগোছালো পাননি। ভেবেছিলেন আজ ঘরে এসে একটু ঘরের কাজের জন্য খোঁটা দেবেন, কিন্তু ঘরের অবস্থা বেশ সুন্দর হওয়ায় তিনি কিছু বললেন না। অজুহাত ভুলে গিয়ে কোনোরকম ভনিতা না করেই সরাসরি জিজ্ঞেস করলেন, সেদিন রাতে নিশানের সাথে কি করছিলি সাদে? চকিত দৃষ্টিতে খাদিজার দিকে তাকালো শৈলী। কসলাতে থাকা হাত দুটোও স্থির হয়ে রইল। চোখে বিস্ময় একদম স্পষ্ট। খাদিজা যে সেই রাতে তাদেরকে দেখে ফেলবে এটা স্বপ্নেও কল্পনা করেনি শৈলী। তাই একদম বাকরুদ্ধ হয়ে গেল মুহূর্তেই। শৈলীর নীরবতায় খাদিজা এক কদম এগিয়ে আবারও ঠান্ডা কণ্ঠে শুধালেন, এই মেয়ে, কথা বল। সেই রাতে সাথে কি করছিলি? শৈলীর বুকটা নিমিষে আবারও ধক করে উঠল। মনে হলো পুরো শরীরের রক্ত যেন জমে গিয়েছে। নিশানের সাথে সেই রাতের ঘটনাটা বড়মা দেখে ফেলেছেন। তাহলে এখন কি হবে? বুকের ভেতরটা এক অজানা আতঙ্কে কুঁকড়ে উঠল তার। শৈলী অসহায়ভাবে খাদিজা তালুকদারের চোখের দিকে তাকিয়ে দেখল, সেখানে সন্দেহের ধারালো ছুরি খেলা করছে। গলা শুকিয়ে এলো শৈলীর। নিজেকে সামলে ঠোঁটের কিনারায় জিভ বুলিয়ে কোনো মতো বলল, আমি মানে আমরা শুধু। খাদিজা তাচ্ছিল্যর হাসি দিয়ে বললেন, শুধু কি গল্প করছিলি, নাকি নিশানকে ফাঁদে ফেলার নতুন কৌশল করছিস? শৈলীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। খাদিজার এই কথা তার হৃদয়ে চাবুকের মতো আঘাত হানল। নিশান তার কাছে কতটা সম্মানের, শ্রদ্ধার, ভরসার জায়গা সেটা কেউ বোঝে না। কিন্তু বড়মার চোখে সে যে শুধুই এক চতুর মেয়ে, যে কোনোভাবে নিশানকে কাছে পেতে চাইছে। শৈলী দ্রুত মাথা নেড়ে ফিসফিস করে বলল, না বড় মা, ভুল ভাবছো। আমি কিচ্ছু করিনি। নিশান ভাই তো ওই আমার পড়াশোনা নিয়ে। খাদিজা ঠোঁট বাঁকিয়ে বললেন, ও মা, তাই? পড়াশোনা? সাদে রাত বিরাতে একা একা পড়াশোনা নিয়ে আলাপ হয়, তাই না? কেন, দিনে কি তুই মরে যাস? আমি তোর চালাকি বুঝি না ভেবেছিস? শৈলী কেঁপে উঠল। সে জানত বড়মাকে বোঝানো অসম্ভব, তবু সে আবারও বলল, বড় মা প্লিজ বিশ্বাস করো, আমি কিছু করিনি। নিশান ভাই আমাকে নিয়ে কখনোই। খাদিজা এবার একটু রাগত স্বরে বললেন,
থাম তুই, নামটা মুখেও আনবি না। তোর মতো একটা পরের মেয়ে আমার ছেলের নাম মুখে আনবে না। আমি কিছুতেই নিশানকে তোর গুটি বানাতে দেব না, বুঝলি? শৈলী এবার চোখ বন্ধ করল। বুকের গভীরে একটা শূন্যতা ছড়িয়ে গেল। তার নিজের বাড়ি নেই, নিজের বাবা অসহায় হয়ে বিছানায় পড়ে আছে, আর এই বাড়িতে শুধু একজন বোঝা। নিশানই একমাত্র যাকে সে একটু ভরসা করতে পারে। কিন্তু খাদিজার চোখে সে যেন কেবল একটা ভয়ঙ্কর ভুল। শৈলী এবার বুঝল কেন আজ খাদিজা তার রুমে এসেছে। শৈলী চোখ খুলে শান্ত গলায় বলল, তুমি ভুল ভাবছো বড় মা। সেই রাতে তো শুধু কথাই বলছিলাম, নিশান ভাই মোটেও। খেপে উঠলেন খাদিজা। এই চুপ কর। আমি জানি নিশানকে আমার ছেলের যে এত খারাপ রুচি নেই, তা আমি জানি। তবে তোর মতো ছোট লোকের উপর তো বিশ্বাস নেই, বলা তো যায় না। হয়তো চুপি চুপি প্ল্যান করেছি সেই বাড়িতে পার্মানেন্টলি ঘাঁটি গড়ার। আর এই বাড়িতে স্থায়ীভাবে ঘাঁটি গাড়তে তো একটা মাত্রই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে এই বাড়িতে মেয়ে হয়ে না থেকে বউ হয়ে থাকা। আর সেই হিসাবে নিশানই তো তোর জন্য একমাত্র গুটি, তাই না? আমার নিশানকে যে তুই নিজের স্বার্থে ব্যবহার করবি না, এটার কি গ্যারান্টি আছে? শৈলী স্তব্ধ হয়ে গেল। খাদিজা তালুকদারের প্রতিটি শব্দ তীক্ষ্ণ বর্ষার মতো তার হৃদয়ে বিঁধতে লাগল। নিশানকে সে পরিবারের সবচেয়ে আপনজন ভাবে। তার প্রতি তার গভীর শ্রদ্ধা। সেই নিশানকে নিয়ে খাদিজা এমন কথা বলছেন। আর তার নিজের সম্পর্কে সে নিশানকে মনের এক কোণে জায়গা দিলেও তো কখনো তাকে নিয়ে এমন নোংরা কিছু ভাবেনি। নিশানকে ব্যবহার করার মতো জঘন্য চিন্তা মাথাতেও আসেনি তার। শৈলীর গলায় দলা পাকিয়ে আসতে চাইল, কিন্তু সে শক্ত থাকলো। চোখের পানি আটকানোর আপ্রাণ চেষ্টা করলো। মাথা নিচু করে ঠোঁট কামড়ে ধরে নিজেকে সামলে নিয়ে শান্ত স্বরে বলল, তুমি আমার সম্পর্কে যা ইচ্ছে ভাবতে পারো বড় মা, কিন্তু আমি জানি আমি কারো জন্য বোঝা হতে চাই না, কারো জীবনে জোর করে জায়গা নিতে চাই না আমি। খাদিজা ভ্রু কুঁচকে তাকালেন, যেন শৈলীর উত্তর তার প্রত্যাশার বাইরে গেছে। শৈলী এবার চোখ তুলে বড়মার দিকে তাকালো। চোখ দুটো লালচে হয়ে গেছে, কিন্তু স্বরে স্পষ্ট দৃঢ়তা। আমি পার্মানেন্টলি এই বাড়িতে থাকতে চাই না বড় মা, বরং দিন গুনছি কবে এখান থেকে বের হয়ে নিজের একটা জায়গা তৈরি করতে পারবো। খুব চেষ্টা করছি আমি, কেঁদে কেটে আল্লাহর কাছে দোয়া করছি যেন যেন কোনো একটা ইউনিভার্সিটিতে আমার চান্স হয়ে যায়, যেন নিজে একটু উপার্জন করার মতো ক্ষমতা অর্জন করতে পারি। এখন শুধু বাবার জন্যই এখানে থাকছি, কারণ বাবাকে ফেলে তো কোথাও যেতে পারবো না। ওর চিকিৎসার খরচ দেওয়ার মতো টাকা তো আমার নেই। আর নিশান ভাই, উনি তো আমার অভিভাবক বড় মা। আমি যখন নিঃস্ব হয়ে গিয়েছি, যখন এই পৃথিবীতে সমাজের কাছে অনাথ উপাধিটা পেয়েছি, তখন তো অভিভাবক হিসেবে তোমরাই আমার সব। তোমরাই তো আমার অভিভাবক। নিশান ভাই, মামনি, রিমি, মিমি, তুমি, বড় আব্বু, তোমরা ছাড়া তো আমার কেউ নেই বড় মা। নিশান ভাইকেও আমি তোমাদের মতোই সম্মান করি, শ্রদ্ধা করি। সে আমার অভিভাবক। তুমি ওনাকে আমার সঙ্গে টেনে নিয়ে এভাবে অপমান করবে, আমি সেটা ভাবিনি বড় মা। খাদিজার মুখের অভিব্যক্তি মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল। তবে তিনি এত সহজে হার মানবার মানুষ নন। মুখ বাঁকিয়ে তাচ্ছিল্যর হাসি দিয়ে বললেন, তুই যদি সত্যি এখানে থাকতে না চাইতি, তাহলে এতদিনে চলেই যেতি। তোকে বিয়ে দিতে চেয়েছিলাম। বিয়ের পর কি পড়াশোনা করা যেত না? বিয়ের পর এ বাড়িতে এসে মাঝে মাঝে তোর বাবাকে দেখে যেতে পারতি না? পারতি তো, কিন্তু যাওয়া হয়নি, তাই না? নিশানের ছায়ায় আরাম পেয়ে গেছিস বলেই যাওয়ার কথা ভাবিস না? শৈলীর সমস্ত ধৈর্য চূর্ণ হয়ে গেল। এবার সত্যি সে চোখের পানি আটকাতে পারল না, কিন্তু স্বরটা তখনও শান্ত, শুধু একটু কাঁপা কাঁপা। এ বাড়িতে আমি নিশান ভাইয়ের জন্য থাকছি না, আমি আমার বাবার জন্য থাকছি বড় মা। উনি যদি সুস্থ হয়ে ওঠেন, আমি আর এক মুহূর্তও থাকবো না এখানে। আপনাকে কথা দিলাম, তুমি আমায় ভুল বুঝো না। বিশ্বাস করো, আমি কখনোই নিশান ভাইকে ব্যবহার করিনি। উনি ব্যবহার করে ছুড়ে দেওয়ার মতো মূল্যহীন মানুষ নন, বরং উনি হয়তো কারো বেঁচে থাকার একমাত্র আশ্রয়। শৈলীর গলাটা কেঁপে উঠল, কিন্তু সে শক্ত থাকল। চোখের জল আটকানো অসম্ভব হয়ে পড়লেও কণ্ঠে একটা দৃঢ়তা ছিল। সে আজ পর্যন্ত কোনো অভিযোগ করেনি, কখনো নিজেকে বোঝা বলে মনে হতে দেয়নি, কিন্তু আজ বড়মার কথাগুলো তার হৃদয়ে এত গভীরে ক্ষত তৈরি করলো যে আর চুপ থাকা সম্ভবই হয়নি। খাদিজা ভ্রু কুঁচকে তাকালেন। শৈলীর এই শান্ত অথচ দৃঢ় প্রতিবাদ যেন তাকে খানিকটা হতবাক করে দিল। তবে তিনি নিজেকে সামলে নিয়ে তীব্র কণ্ঠে বললেন, এত ন্যাকা কান্না আমাকে দেখাতে হবে না। আমি তোকে ভালো করেই চিনি। তোর কথাই আমি একটুও বিশ্বাস করি না।
নিশানও তোকে মাথায় তুলেছে, সে তো আমার কথাও শোনে না এখন। শৈলীর গলা এবার সত্যিই আটকে এলো। নিশান কি সত্যিই বড়মার কথা শোনে না? সে কি বড়মার চোখে অন্যরকম হয়ে উঠেছে? সে কি তার জন্য? নিশান যদি কখনো জানতে পারতো বড়মা তাকে এইভাবে দোষারোপ করেছেন, তাহলে সে কি করত? শৈলী গভীর শ্বাস নিল, চোখের পানি মুছিয়ে ধীরে বলল, আমার যা বলার ছিল বলে দিয়েছি বড় মা। তুমি শুধু আমায় ভুল বোঝো, তাহলে কিছু বলার নেই আমায়। শুধু এইটুকু বলবো, নিশান ভাই আমার শ্রদ্ধার জায়গা, সেটা কখনো বদলাবে না। স্বর কোনো রকম অনুনয় ছিল না, কোনো অভিযোগও ছিল না, শুধু একরকম মৃদু ক্লান্তি ছিল। খাদিজা তালুকদার এক মুহূর্ত শৈলীর দিকে তাকিয়ে রইলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, যদি আর কখনো নিশানের কাছে অপ্রয়োজনীয় কারণে ঘেঁষতে দেখি, তোর পরিণতি ভালো হবে না। তারপর দরজার দিকে এক পা বাড়িয়ে দাঁড়িয়ে বললেন, নিশানের কাছ থেকে দূরে থাকবি, এটা তোর জন্য আমার শেষ সতর্ক বার্তা। যদি আর একবার দেখি তোদের মধ্যে কোনো অযাচিত কিছু হয়েছে, তাহলে তোর এই বাড়িতে থাকার অধিকারও থাকবে না, মনে রাখিস। কিছুক্ষণ থেমে পেছনে না ঘুরেই আবারও বললেন, আজ থেকে নিশানকে ভাইয়া বলে ডাকবি, ওর নাম যেন মুখে না আসে। ভাইয়া বলবি, শুধু ভাইয়া। বলেই শক্ত পায়ে দরজা ঠেলে বাইরে চলে গেলেন খাদিজা। শৈলী অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো, কেবল দরজার দিকে তাকিয়ে। বুকের ভেতরটা দম চাপা লাগছে, প্রচণ্ড ভারী একটা অনুভূতি জমাট বাঁধছে। একবার শৈলীর মনে হলো নিশানকে সব বলে দেবে, কিন্তু তারপরই ভাবলো, কেন বলবে? নিশান তো তার পাশে থাকার শপথ নেয়নি। সে যদি সত্যি কিছু বোঝে, তাহলে নিজে থেকেই একদিন বুঝবে। শৈলী ধীরে ধীরে চেয়ারে গিয়ে বসল। বুকের ভেতরটা প্রচণ্ড ভারী লাগছে, চোখের কোণায় অজান্তে জল জমে উঠেছে, কিন্তু সে সেটা মুছল না। কেবল নিচের ঠোঁট কামড়ে শক্ত করে নিজের হাতটা মুঠো করে ধরল। বইটা হাতে নিল, কিন্তু চোখের সামনে শব্দগুলো কেবল অস্পষ্ট হয়ে উঠল। গভীর শূন্যতায় ডুবে গেল সে। এই বাড়ি, এই পরিবার, এই সম্পর্কগুলো কি কোনোদিনও সত্যি তার হবে, নাকি সে শুধু এক বোঝা হয়েই থাকবে চিরকাল? কিছুই বলার নেই তার, কিছুই করার নেই, শুধু নিঃশব্দে চোখ বন্ধ করে ভাবতে থাকলো। নিশান কি কখনো জানতে পারবে তাকে নিয়ে শৈলী কতটা লড়াই করে যাচ্ছে? হয়তো একদিন নিশান জানতে পারবে, কিন্তু সেই দিন আসার আগেই শৈলীর যুদ্ধটা শেষ হয়ে যাবে কিনা সেটা সে নিজেও জানে না। তালুকদার গ্রুপের বিশাল কর্পোরেটেড বিল্ডিং রাজধানীর প্রায় কেন্দ্রস্থলে অবস্থিত। বহুতল এই ভবনের গ্লাসের জানালাগুলোতে সূর্যের আলো পড়ে চকচক করে। ভেতরে ঢুকতেই করিডোর জুড়ে কর্পোরেট পরিবেশের ছাপ স্পষ্ট। সব কিছু সুবিন্যস্ত, নিখুঁত ও আধুনিক। অফিসের প্রতিটি কর্মচারী ব্যস্ত, কেউ ফোনে কথা বলছে, কেউ বা ল্যাপটপের স্ক্রিনে চোখ গেঁথে রেখেছে। এ বিল্ডিংয়ের সপ্তম তলায় তালুকদার গ্রুপের বর্তমান সাইট ডিরেক্টর ও উত্তরসূরি নিশান তালুকদারের ব্যক্তিগত কেবিন। কাচঘেরা প্রশস্ত রুম, মাঝখানে কালো মার্বেলের টেবিল, একপাশে নরম চামড়ার সোফা, আর টেবিলের ওপরে কিছু জরুরি ফাইলের স্তূপ। দেয়ালে কোম্পানির পুরনো কিছু ছবি বাঁধানো। নিশান কালো ফর্মাল প্যান্টের সাথে ক্রিম্প হালকা নীল শার্ট পরে আছে, যার হাতা কোনোই পর্যন্ত গোটানো। সরল অথচ রাজকীয় ধরন যেন তার সৌন্দর্যকে আরও তীক্ষ্ণ ও আত্মবিশ্বাসী করে তুলেছে। খানিক উজ্জ্বল গায়ের রং, গভীর কালো চোখ, যেখানে অদ্ভুত এক তীক্ষ্ণতা লুকিয়ে আছে। চোখে চোখ পড়লে মনে হয় ভেতরে একটা দুর্নিবার শক্তি আছে, যা মানুষকে মুহূর্তেই তার প্রতি শ্রদ্ধাশীল করে তোলে। আর নিশানের ফোলা মাংসপেশি, চওড়া কাঁধ আর সুঠাম শরীর তাকে আরও ব্যক্তিত্ববান করে তুলেছে। চুলগুলো সবসময়ই যত্নে থাকে। এমন গেট আপে সুঠাম শরীরের অধিকারী নিশানকে দেখে যে কেউ পিছলে যাবে নিশ্চিত। এই মুহূর্তে নিশান টেবিলের ওপর রাখা ফাইলগুলো দেখছে, আর চোখ মুখে চূড়ান্ত মনোযোগ। তার হাতে একটা ব্ল্যাক পেন, যেটা বেশ কায়দা করে নির্বিঘ্নে ঘোরাচ্ছে, যেটা নিশান চিন্তারত অবস্থায় প্রায়ই করে। তার সামনের টেবিলে দীর্ঘদিনের বিশ্বস্ত সহকারী মারুফ বসে আছে, গম্ভীর মুখে কিছু নোট লিখছে। মারুফ বেশ দক্ষ একজন এক্সিকিউটিভ, নিশানের ডান হাত বলা চলে। নিশান ফাইলের কিছু পৃষ্ঠা উল্টে রেখে সোজা হয়ে বসল, তারপর গম্ভীর গলায় বলল, গুলশানের ফ্যাক্টরি ফাইল এনেছ? মারুফ সঙ্গে সঙ্গে ফাইলটা এগিয়ে দিল।
বিনয়ী কণ্ঠে বলল, জি স্যার, এটা গত বছরের রিপোর্ট, যদিও দেখেছেন আর একবার দেখে নিন। আরও কিছু ডিটেলস অ্যাড করেছি। ফ্যাক্টরিটা সম্পূর্ণ অচল পড়ে আছে স্যার। জায়গাটা তো অনেক দামি হয়ে গেছে, বিক্রি করলেও লাভ হবে। নিশান ঠোঁট কামড়ে নিল, মাথা দুদিকে নেড়ে বলল, তা তো আমিও জানি। আমি প্রথমে এটাই ভেবেছিলাম, তবে বাবার কথা শুনে একটু চিন্তা ভাবনা করলাম। বাবার কথায় যুক্তি আছে। বিক্রি করাটা খুব সহজ সিদ্ধান্ত, কিন্তু আমি এখনো নিশ্চিত নই। জায়গাটা স্ট্র্যাটেজি, লোকেশন ভালো। যদি এটাকে রিডেভেলপ করা যায় তাহলে আরও ভালো রিটার্ন পাওয়া যাবে। মারুফ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কিন্তু স্যার, আমাদের এখানে নতুন প্রজেক্ট নিলে ইনভেস্টমেন্ট অনেক লাগবে, আর পুরনো ফ্যাক্টরি রিডেভেলপ করতে গেলে কিছু লিগ্যালি ইস্যু আছে, কিছু টেক্সট ডিউ বাকি রয়েছে। নিশান পেনটা হাতে ঘোরাতে ঘোরাতে কিছু ভাবল, তারপর চোখ তুলে মারুফের দিকে তাকিয়ে বলল, সেসব আমি ম্যানেজ করব, ডোন্ট ওয়ারি। তুমি একটা হিসাব করো, যদি আমরা এটাকে আধুনিক বানিয়ে ভাড়া দিই বা অন্য কাজে লাগে, তাহলে ইনভেস্টমেন্ট ফেরত পেতে কতদিন লাগবে? একটা বিশদ রিপোর্ট তৈরি করো, আমি নিজে যাচাই করব। মারুফ সম্মতি সূচক মাথা নাড়ল। ঠিক আছে স্যার, আমি আজকের মধ্যে রিপোর্ট তৈরি করে দেব। তবে স্যার, যদি বিক্রির সিদ্ধান্ত নিতে হয় তাহলে কিছু প্রপার্টি ডেভেলপার কোম্পানি আগ্রহী আছে, তারা বেশি ভালো প্রাইস অফার করতে পারে। নিশান এবার চেয়ার ছেড়ে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো, বাইরের শহরটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, বিক্রি করার সবচেয়ে সহজ রাস্তা মারুফ, কিন্তু আমি সহজ পথ নিতে চাই না। আমি চিন্তা করব, তারপর সিদ্ধান্ত নেব। মারুফ নিশানের ব্যক্তিত্ব ভালো করেই জানে। সে কখনো আবেগ বা হঠাৎ সিদ্ধান্ত নিয়ে কিছু করে না, তাই মাথা ঝুঁকিয়ে বলল, ঠিক আছে স্যার, আমি রিপোর্ট নিয়ে আসছি। নিশান মাথা নাড়ল, কিন্তু তার চোখে এখনো চিন্তার ছাপ স্পষ্ট। গুলশানের ফ্যাক্টরিটা তার বাবা ও চাচার আমলে স্থাপিত হয়েছিল। এত সহজে সেটা বিক্রি করে দেওয়া যাবে কি, নাকি নতুনভাবে গড়ে তোলার চ্যালেঞ্জটা নেওয়া উচিত? বাবা নাসরুল তালুকদারের বিরুদ্ধে সে কখনোই সিদ্ধান্ত নেবে না, বরং বাবার নেওয়া সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত, এটাই সে জেনে এসেছে ছোট্টকাল থেকে। নিশান কফির মগটা তুলে একটা চুমুক দিল, চোখের কোণে খানিক ক্লান্তির ছাপ, কিন্তু মুখের রেখাগুলো আজও সেই আগের মতো দৃঢ়। ফাইলের এপাশে রাখা কলমটা আঙ্গুলের ডগায় ঘোরাতে ঘোরাতে জানালার বাইরে তাকালো সে। গুলশানের উঁচু বিল্ডিংগুলোর পেছনে বিকেলের রোদ খানিকটা ফিকে হয়ে আসছে। ঠিক তখনই কেবিনের দরজায় টোকা পড়ল। নিশান দৃষ্টি না সরিয়েই গম্ভীর স্বরে বলল, কাম ইন। দরজা খুলে ঢুকলো আকাশ, সাদা শার্টের হাতা গুটিয়ে, কালো ট্রাউজারের পকেটে হাতা গুটে রাখা এক নির্লিপ্ত ভঙ্গি নিয়ে এগিয়ে এলো সে। চেহারায় সেই চিরচেনা আত্মবিশ্বাসী ভাব, তবে নিশানের চোখে চোখ পড়তেই হালকা হাসল। বাঁকা হেসে চুল ব্যাকব্রাশ করে একটু ঠোঁট বাঁকিয়ে হেসে আকাশ বলল, কিরে বস, কেমন আছিস? খবর কি? নিশান টেবিলের ওপর কলমটা ফেলে ঠান্ডা চোখে তাকালো। যতটা পারি ব্যস্ততার মধ্যে ভালো আছে। তুই? আকাশ হাসল, চেয়ারে বসে বলল, ঝাক্কাস ভাই, ঝাক্কাস। তোর মতো পেটের মধ্যে ভাত রেখে চুপচাপ বসে থাকার মানুষ নাকি আমি? হজম করতে শেখো বন্ধু, নইলে দেখবে পেটের ভাত গলা দিয়ে আবারও বেরিয়ে আসছে। নিশান তৎক্ষণাৎ ভ্রু কুঁচকে তাকালো, মুখে হাজারো বিরক্তির রেখা স্পষ্ট। এরকম উদ্ভট কথার মানে বুঝতে একটু সময় লাগলো তার। নিশানের এমন কঠিন অভিব্যক্তি দেখে আকাশ ম্লান চোখে তাকিয়ে বলল, দোস্ত, এখন তোকে দেখে মনে হচ্ছে আমি তোর অফিসের বস আর তুই আমার এমপ্লয়ি। এভাবে কঠিন মুখ করে বসে থাকিস কেন? আরে ভাই, মানুষ হাসেও তো মাঝে মাঝে। নিশান নির্লিপ্ত ভঙ্গিতে কফির কাপটা নামিয়ে রাখল। হাসির সময় পেলেই হাসি, যা বলার আছে বল। ফালতু কথা বলে লাথি মেরে কেবিন থেকে বের করে দেব। তবুও কানের কাছে প্যান প্যান করলে বাবাকে বলে তোরে চাকরি নদীতে ভাসিয়ে দেব। আকাশ চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো নিশানের দিকে, তারপর ঠোঁট কামড়ে হাসি চেপে বলল, বাহ বাহ দোস্ত, এতদিনে ঠিকঠাক তালুকদার পরিবারে মানিয়ে গেছিস দেখছি। একেবারে বাপটা বেটা। কিন্তু সমস্যা জানিস কোথায়? নিশান ধৈর্যহীন কণ্ঠে বলল। কোথায়? আকাশ ঢোক গিলে বলল, তোকে কেউ ভয় পায় না ভাই। লাথি মেরে বের করে দিবি বললেই যে আমি বের হয়ে যাব এমনটা ভাবলি কিভাবে? আর বাবাকে বলে চাকরি খেয়ে দিবি? হা হা,
তোর বাবার চেয়েও আমি বেশি প্রয়োজনীয় এখানে। নিশান এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল, ঠোঁটের কোণে সামান্য তাচ্ছিল্যর হাসি। তুই নিজেকে অতিরিক্ত গুরুত্বপূর্ণ ভাবছিস কেন? আকাশ গম্ভীর মুখে বলল, কারণ আমি আকাশ আর তুই নিশান। আমি আকাশ থেকে নিশান খুঁজে পাই আর তুই নিশান থেকে আকাশ হারিয়ে ফেলিস। নিশান কপালে হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আকাশ, কথা কম, কাজের কথা বল। আকাশ এবার সত্যিই হাসল। ঠিক আছে, এবার সিরিয়াস হয়ে গুলশানের ফ্যাক্টরির ব্যাপারে কি ভাবছিস? নিশান এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, তারপর টেবিলের ওপর থাকা একটা ফাইল ঠেলে দিল আকাশের দিকে। বসে আছি ফাইল নিয়ে, ভাবছি কীভাবে জায়গাটা কাজে লাগানো যায়। তুই বল, তোর কি মত? আকাশ ফাইলের একটা পাতা উল্টে বলল, আমার মত, আমি তো বলবো জায়গাটা জুয়ারিদের হাতে চলে যাওয়ার আগেই কাজে লাগিয়ে ফেল, না হলে পরে পস্তাতে হবে দোস্ত। নিশান কিছু একটা ভেবে বলল, জায়গাটা ভালো, কিন্তু ফ্যাক্টরিটা বছরের পর বছর ধরে পড়ে আছে। এখন কি পরিকল্পনা? আকাশ ফাইলের পাতা উল্টালো। এটা তোকে বলার জন্য এসেছি। জায়গাটা যদি ঠিকঠাক কাজে লাগানো যায় তাহলে নতুন একটা ইউনিট দাঁড় করানো সম্ভব, কিন্তু তোকে জানতেই হবে ওটা ফাঁকা পড়ে থাকার পেছনে আসল কারণ কি। নিশান একটু পিছনে হেলে চেয়ারে হাত রাখলো। মানে? আকাশ এবার গম্ভীর হলো। মানে জায়গাটা নিয়ে সামান্য ঝামেলা আছে, কয়েকজন প্রভাবশালী লোকের চোখ আছে ওই জমির উপর। তুই যদি কাজে লাগাতে চাস তাহলে তোকে সরাসরি মাঠে নামতে হবে, আর ঝামেলা বাঁধতে পারে। নিশান ঠোঁট চেপে ভাবলো কিছুক্ষণ, তারপর ঠান্ডা গলায় বলল, ঝামেলা থাকুক, এই অফিসটা চালানোর দায়িত্ব আমার উপর, আর আমি চাই না আমাদের কোনো সম্পত্তি অপব্যবহৃত পড়ে থাকুক। কাজ শুরু কর, দেখছি কি করা যায়। আকাশ একপাশে তাকিয়ে খানিকক্ষণ চুপ করে রইল, তারপর মাথা নেড়ে বলল, ঠিক আছে, দেখি কি করা যায়, তবে সাবধানে থাকিস, কিছু লোকের নজর এখন থেকেই তোর দিকে। নিশান আকাশের এমন কথা শুনে অনেক গুরুতর ভঙ্গিতে বলে উঠল। কি বলতে চাইছিস তুই? বেচারা নিশান, সে ভেবেছিল আকাশ সত্যিই কোনো কাজের কথা বলবে, হয়তো কোনো প্রতিপক্ষ শত্রু তাদের দিকে নজর রাখছে, অথচ নিশানকে আহাম্মক বানিয়ে আকাশ নির্লিপ্ত ভঙ্গিতে চোখে মুখে বিষাদ এনে বলে উঠল, আরে অনেক লোকের নজর তোর দিকে, আর প্রথম নজরটা তো তোর বাড়ি থেকেই শুরু, আবার অফিসে হিয়াও নজর দিচ্ছে। কি একটা বাজে অবস্থা, তোকে দেখে মাঝে মাঝে মায়া হয় জানিস দোস্ত। বাড়িতেই কারো নজর সামলাতে পারিস না, আবার অফিসে এসে আর একজন নজর দেয়, বলা তো যায় না কখন কার নজর লেগে যায়। মাঝে মাঝে ইচ্ছে করে তোর কপালে একটা বড় চাঁদের মতো টিপ দিয়ে দেই। নিশান এবার সত্যিই বিরক্ত হয়ে গেল, আকাশের মুখের দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে বলল, জুতা চিনিস? হ্যাঁ চিনি তো, চিনব না কেন, শুনতে হবে। আকাশ একটুও না থেমে নাটকীয় ভঙ্গিতে হাত নেড়ে বলতে লাগলো, জুতা হলো এমন একখান ভয়ঙ্কর বস্তু যেটা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। এটার অস্তিত্ব ছাড়া সভ্যতা টিকতে পারতো না, মানুষ পথে হাঁটতে পারতো না, সভায় যেতে পারতো না, কাউকে খেদিয়ে মারতেও পারতো না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কি জানিস? জুতা হলো মানবজাতির অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। নিশানের কফির কাপে ঠোঁট রেখে ভ্রু কুঁচকে তাকাতেই আকাশ আবার বলল, একটু ভেবে দেখ বন্ধু, যদি হুট করে রাস্তায় কেউ তোর দিকে এগিয়ে আসে, তোর কিছু না থাকলেও পায়ের নিচে একটা অস্ত্র থাকবেই, জুতা। অনায়াসে হাতে তুলে নিয়ে প্রতিপক্ষের উদ্দেশ্যে ছুঁড়ে মারতে পারবি। আবার দেখ, কত ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই জুতা। রাষ্ট্রনায়কদের দিকে জুতা ছোড়ার ঘটনা থেকে শুরু করে প্রেমে ব্যর্থ পাত্রদের পিঠে জুতার দাগ বসানো, সব কিছুতেই এর ভূমিকা অনস্বীকার্য। গলায় কফি আটকে গেল নিশানের, কোনোমতে নিজেকে সামলে আবারও ভেবাচাকা খেয়ে তাকালো আকাশের দিকে। আকাশ বলল, আর একটা বিষয় জানিস, জুতার শক্তি এমন পর্যায়ের যে এটি হারিয়ে গেলে মানুষের জীবনের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়ে যায়। জুতার সন্ধানে ঘন্টার পর ঘন্টা মানুষ পাগলের মতো ঘোরে, আত্মীয় স্বজন জিজ্ঞেস করে জুতা কই, আর যদি নতুন জুতা পরিস তখন আহা, নতুন জুতা পায়ে দিয়েই কেমন যেন রাজকীয় ফিল আসে, অথচ সেই জুতায় আবার নতুন অবস্থায় এমন কামড় বসায় মনে হয় শত্রুর কানে কানে লুকিয়ে ফিসফিসিয়ে বলছে আমি তোর পা শেষ করব। নিশান কয়েক সেকেন্ড এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল, বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই তার। হতভম্ব হয়ে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে নিশান আস্তে করে কফির কাপটা নামিয়ে রেখে দাঁত খিচিয়ে বলল,
তোর কি মাদারবোর্ডের সমস্যা হয়েছে? মাথার কোন তারটা ছিঁড়েছে? এটা দেখো তো আমায়। আকাশ নির্লিপ্ত ভঙ্গিতে নিশানের দিকে তাকিয়ে রইল, তারপর গম্ভীর মুখে বলল, মাদারবোর্ড? ভাই আমি তো হাই কোয়ালিটি ব্র্যান্ডের প্রোডাক্ট। আমার মাদারবোর্ড তো একেবারে ইন্টেল কোরাই নির্ভর। তবে হ্যাঁ, মাঝে মাঝে প্রসেসরের উপর চাপ পড়ে গেলে হালকা হ্যাং করে, কিন্তু সেটা তো প্রাকৃতিক ব্যাপার, বুঝলি? নিশান চোখ বন্ধ করে ধৈর্য ধরে কিছুক্ষণ শ্বাস নিল, তারপর ঠান্ডা গলায় বলল, তোর হ্যাং হওয়া বন্ধ করতে গেলে একটা কাজ করতে হবে। আকাশ আগ্রহ নিয়ে তাকিয়ে বলল। কি কাজ? নিশান মুখ গম্ভীর করে বলল, একটা ঠান্ডা নোংরা পানির বড় বালতি এনে মাথার উপর ঠেলে দেবে। প্রোডাক্ট হাই কোয়ালিটি হলে সমস্যা ঠিক হয়ে যাওয়ার কথা। আকাশ হো হো করে হেসে উঠে বলল, ওয়াও ভাই, জোস আইডিয়া। অবশেষে তোর মুখে একটা কাজের কথা শুনলাম। এবার বুঝলাম তুই আস্তে আস্তে মানুষের কাতারে আসছিস। নিশান কপালে হাত দিয়ে চোখ বন্ধ করল। এ ছেলে একদিন নিশ্চিতভাবে তাকে পাগল করে দেবে। তুই কি সত্যি অফিসে কাজ করতে আসিস, নাকি শুধু ফালতু কথা বলতে? আকাশ একগাল হাসল। দোস্ত, কাজ তো করি, তবে বিনোদনও দরকার। জীবনটা শুধু সিরিয়াস হলে চলে? নিশান কফির কাপ হাতে নিয়ে ঠোঁটের কাছে তুলল, তারপর আবার নামিয়ে রাখল। আকাশকে এভাবে এড়িয়ে যাওয়া সম্ভব না, সেটা সে জানে, তাই গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, ঠিক করে বল, তুই হিয়ার কোন কথা বললি? হিয়া কি করেছে? আকাশ শয়তানি হাসি দিয়ে বলল, হিয়া ও তো তেমন কিছু করেনি, তবে ওর চোখ দুটো যা করেছে তা সত্যিই দেখার মতো। মেয়েটা তোরে চোখ দিয়ে গিলে খায় দোস্ত। এমনভাবে তাকায় যেন জন্মেও বেটা দেখে নাই। অবশ্য তাকায় থাকারই কথা, তোরই দোষ। শালা পাজামা পাঞ্জাবি পরে মুরব্বিদের মতো অফিসে না এসে তুই নায়কের মতো অফিসে এসে বসে আছিস। পুরো অফিস জানে মেয়েটা তোকে পছন্দ করে, শুধু তুই জানিস না বা জানতে চাস না। নিশান একদম নির্লিপ্ত ভঙ্গিতে বলল। ওসব ভাবার সময় আমার নেই। আকাশ ভুরু নাচিয়ে বলল, তোর বাড়িটাকে নিয়েও ভাবার সময় নেই, বাইরের এটাকেও নিয়েও ভাবার সময় নেই, তাহলে ভাবি কাকে নিয়ে ভাই? আদৌ কখনো সময় থাকবে? ভবিষ্যতে থাকবে। ছোট্ট করে ইঙ্গিতটা দিয়েই নিশান চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। আকাশ তার কথায় একটু থমকে গেল। নিশানের চোখের মধ্যে যে স্থিরতা ছিল তা তার মনের গভীরে শীতল শূন্যতা তৈরি করেছে। নিশান আবার কফির কাপ হাতে তুলে নিল, এক ঝলক আকাশের দিকে তাকিয়ে বলল, সব কিছু সময় মতোই হবে। যতক্ষণ আমি চাই না, কোনো কিছু ঘটবে না। আকাশ হাসল, তবে তার হাসি এবার একটু চাপা। সে জানত নিশান কখনোই সহজে তার মন খুলে কিছু বলবে না, তবে সে একবার চেষ্টা করে দেখতে চাইল। তবে তুই কি জানিস নিশান, কোনো কিছু না ভাবলে বা সময় না দিলেই সব কিছু ঠিক হয়ে যায় না। জীবন নিজেই কখনো কখনো পরিকল্পনা সাজিয়ে দেয়। নিশান 1 মিনিট চুপচাপ রইল, তারপর ঠান্ডা গলায় বলল, জীবন যদি পরিকল্পনা সাজাতে পারে, তবে আমি তার পরিকল্পনায় কি করতে পারি? আকাশ মুচকি হাসে। তোর প্রশ্নে যে উত্তরের মধ্যে সত্যি একটা গভীরতা রয়েছে সেটা তো আমি জানি। তোর নিজের পথ খুঁজে নেওয়ার সময় তো আসবেই। নিশান কোনো উত্তর দিল না, কিন্তু তার মধ্যে অদ্ভুত একটা স্থিরতা ছিল, যেন একদিন সব কিছু বুঝে নেওয়ার জন্য সে প্রস্তুত। আকাশ, ফালতু কথা কমিয়ে এখন কাজের কথায়। গোলছানা ফ্যাক্টরি নিয়ে কী করবো সেটা নিয়ে ভাব। আকাশ মুচকি হাসল। ঠিক আছে বস, চল কাজ শুরু করি। শৈলী চুপচাপ জানালার পাশে বসে আছে। বাইরে মেঘলা আকাশ, গাছের পাতা নিস্তব্ধ হয়ে আছে, বাতাসের কোনো সাড়া নেই, ঠিক যেন তার মনের মতোই ভারী, নীরব। তার ছোট্ট ঘরটাকে হঠাৎ করেই আগের চেয়ে বেশি সংকীর্ণ লাগছে, যেন দেয়ালগুলো ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, তাকে আরও অসহায় করে তুলছে। বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা, একটা অপমানের কষ্ট, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। চোখে পানি জমে আছে, কিন্তু সে চাইলেও ফেলে দিতে পারছে না। আজকের পর থেকে তাকে নিশানকে ভাইয়া বলতে হবে। শুধু এই একটা চিন্তাই তার মনটাকে অস্থির করে তুলছে। কিছু কিছু সম্পর্কের নাম পরিবর্তন হয়ে গেলে সেটার ব্যথা বোঝানোর মতো কোনো শব্দ থাকে না। ধীরে ধীরে মাথা নিচু করল শৈলী, হাতের আঙ্গুলগুলো মুঠো করে ধরল। তার এতদিনের সব অনুভূতি, সব মুহূর্তগুলো কি এক মুহূর্তের অর্থহীন হয়ে গেল? তার কি সত্যি এখানে থাকার কোনো অধিকার নেই? শৈলী জানালার বাইরে তাকালো। এক পশলা বৃষ্টি নামতে শুরু করেছে। বৃষ্টির ফোঁটাগুলো ধীরে ধীরে গড়িয়ে পড়ছে, ঠিক যেমন করে তার
আবদ্ধ কান্নাগুলো বুকের গভীরে চেপে বসে আছে। অনেকক্ষণ চুপচাপ থেকে শৈলী ধীরে ধীরে ডায়েরির পাতাটা উল্টে নিল। তার ছোট্ট নীল রঙের ডায়েরি, যেখানে কেবল তার মনের কথাগুলো লেখা থাকে। কেউ কখনো পড়ে না, জানে না। পাতাটা খালি দেখে একটা গম্ভীর শ্বাস নিল শৈলী। তারপর কলমটা হাতের মধ্যে শক্ত করে ধরে প্রথম লাইনটা লিখল। সব সম্পর্কের নাম দেওয়া যায় না, কিছু অনুভূতি কেবল অনুভব করাই ভালো। তার হাত কাঁপছে, কিন্তু সে থামল না। অক্ষরগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে থাকলো। তার ভেতরের কথা যেন কাগজে ফুটে উঠছে। আজ আমাকে নতুন একটা নাম দিতে বলা হয়েছে। যে মানুষটাকে দেখে এই কঠিন দুনিয়াটাকে সহ্য করা শিখেছি, যার কথা একটু ভরসা পাই, তাকে আজ থেকে অন্য নামে রাখতে হবে। তা আমার মনের ডাক কি বদলে যাবে? আমি কি পারবো সত্যি? কলমটা থামিয়ে শৈলী গভীর শ্বাস নিল। বুকের মধ্যে যেটা দলা পাকিয়ে আছে সেটা বের করে দেওয়ার জন্যই যেন এই ডায়েরি। বাইরে বৃষ্টি বাড়ছে, জানালার কাচ বৃষ্টির ফোঁটায় ঢেকে যাচ্ছে, আর শৈলী তার মনের ভেতরের বৃষ্টি ডায়েরির পাতায় নামিয়ে আনছে এক একটা শব্দের ভেতর দিয়ে। আরও কিছুক্ষণ চুপচাপ থাকে, ভেবে লেখা পাতাটা উল্টে ফেলল শৈলী। এরপরে নতুন পৃষ্ঠায় আবারও প্রথম থেকে খুব যত্ন করে লিখতে শুরু করলো। কারো উদ্দেশ্যে কিছু কথা, যা ব্যক্ত হবে ডায়েরিতে, আটকা পড়ে থাকবে কাগজে। প্রিয়, এই সম্বোধনটার মানে আপনি জানেন কিনা জানি না, জানার প্রয়োজনও হয়তো নেই, তবুও লিখলাম, কারণ আপনার নাম উচ্চারণ করার অধিকার আমার নেই। আমি যে কিছু চাইতে পারি না, আমি যে শুধুই কাঙাল। আপনার সামনে এলেই আমি কথা হারিয়ে ফেলি, নিজেকেই অপরিচিত মনে হয়। আপনি কি জানেন কতবার ইচ্ছে হয়েছে কিছু বলার, কিন্তু আমি তো জানি আমার বলা না বলার কিছু এসে যায় না। আপনি যেমন ছিলেন তেমনই থাকবেন, তবু আমার এই এক রোখা হৃদয় যেন মানতে চায় না। দূরত্ব রেখেও আপনাকে কাছে পাওয়ার এই আকাঙ্ক্ষা কিভাবে বোঝাই আমি? আমি আপনাকে ভয় পাই, শ্রদ্ধা করি, আর নিঃশব্দে হয়তো একরকম দুর্বলতাই বলতে পারেন। আপনার ছায়া হয়ে থাকতে চাই। আপনার একটুখানি প্রশ্রয় পেলে মনে হয় এই জীবন ধন্য, আবার একটুখানি অবহেলাতেই শূন্য লাগে আমার। আর একটা কথা, আপনি মাঝে মাঝে আমাকে হিমরূপা বলে ডাকেন। কেন ডাকেন আমি জানি না, হয়তো কোনো বিশেষ অর্থ আছে, হয়তো কোনো এক অলিখিত নাম যেটা শুধু আপনার কাছেই অর্থবহ। কিন্তু আমি জানি এই নামটা শুনলেই আমার হৃদয় এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যায়। আপনি জানেন না আমি লুকিয়ে লুকিয়ে কতবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করেছি, আমি কি সত্যিই হিমরূপা? আমি কি সত্যিই আপনারটাকে তৈরি এক প্রতিচ্ছবি? আপনি কখনো বুঝতে পারবেন না আমি কেমন করে আপনার প্রতিটা কথা মনে রাখি, আপনার প্রতিটা অভিব্যক্তি লক্ষ্য করি। কতবার ইচ্ছে হয়েছে জানতে, আমি কি একবারের জন্যও আপনার চোখে পড়েছি, কিন্তু জানতে চাইতে পারিনি আর। কারণ এই শৈলী নামক এতিমের চাওয়া পাওয়া থাকলে নাকি সেটা আরো বেদনাদায়ক হয়ে যায়। তাই কিচ্ছু চাই না, কিছু বলতেও চাই না, শুধু এইটুকু বলি, নিশান ভাই, আপনার মনে যে কোনো কোণে যদি একটুখানি জায়গা ফাঁকি থাকে, তবে একবার আমাকে মনে রাখবেন। আমি চাই না আপনি আমাকে ভুল বুঝুন, শুধু চাই আপনার পৃথিবীর কোথাও একটা আমার অস্তিত্ব থাকুক, একটুখানি থাকলেও থাকুক। কারো পথের ধুলো হয়ে আমি কি থাকতে পারি? কারো চাহনির আলো ছুঁয়ে কেউ যদি আমায় ডাকে হিমরূপা নাম ধরে, কেউ জানবে কি, বুঝবে কি? একটা মন নীরবে চায় কারো ছায়ায় একটুখানি ঠাই, কোন একজনের হিমরূপা। শৈলী। দাড়ি টেনে দিতেই বড় করে শ্বাস ফেলল শৈলী। আজ অনেকদিন পর ডায়েরিতে লিখে তার শান্তি লাগছে। অসহনীয় যন্ত্রণা যখন সহ্য ক্ষমতার বাইরে চলে যায়, তখনই মাঝে মাঝেই শৈলী ডায়েরিতে মনে থাকা সব অগোছালো শব্দগুলো গুছিয়ে কলমের কালিতে ফুটিয়ে তোলে। গত কয়েকদিন সময় না পাওয়ায় আজ আবারও ডায়েরিটা হাতে তুলেছে সে। নিশানের উদ্দেশ্যে যত কথা থাকে সব কথাই শৈলী খুব গুছিয়ে এই ডায়েরিতে লিখে রাখে। মাঝে মাঝে পড়তেও ভালো লাগে। সম্প্রতি লেখায় কলমটা গুজিয়ে ডায়েরিটা বন্ধ করলো শৈলী। চোখ তুলে তাকালো শূন্যে, ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে শুকনো ঢোক গিলল। মাঝে মাঝে জীবনের মায়া ত্যাগ করে চলে যেতে ইচ্ছে করে, কিন্তু এটাও তো সম্ভব না। মাত্র রিমি চৌকাঠ পেরিয়ে বাড়িতে ঢুকলো, দু হাতে একগাদা শপিং ব্যাগ, মুখে আনন্দের ঝলক, চোখে মুখে এমন উচ্ছ্বাস যেন পুরো শপিং মলই সে কিনে এনেছে। গাঢ় নীল একটা টপ, সাথে কালো জিন্স, সব মিলিয়ে বেশ সাজগোজ করেই বেরিয়েছিল রিমি। এখন হাতে এতগুলো ব্যাগ সামলাতে সামলাতেই হাঁপিয়ে উঠেছে। বাড়িতে ঢুকতেই উচ্ছ্বাস ভরা কণ্ঠে রিমি ডাক দিল, শৈলীপু, ও শৈলীপু, আল্লাহর ওয়াস্তে নিচে নামো, আমায় একটু সাহায্য করো।
দেখো আজ কি কি এনেছি, পুরো দোকান ফাঁকা করে দিয়েছি। কণ্ঠে খুশির রেশ থাকলেও কপালের বিন্দু বিন্দু ঘাম আর হাঁপানো দেখে মনে হচ্ছে বিশাল এক যুদ্ধ জিতে ফিরেছে। ঘরে অন্যমনস্ক হয়ে বসে থাকা শৈলী চমকে তাকালো দরজার দিকে, যেন হঠাৎ ঘর কেটে গেল। রিমিকে এমন পাগলের মতো চিৎকার করতে খুব একটা দেখা যায় না। হঠাৎ তাড়াহুড়ো করে চেয়ার ছেড়ে উঠে নিচে নেমে গেল শৈলী, কিন্তু এতটাই তড়িঘড়ি করছিল যে খেয়ালই করল না নিজের সবচেয়ে গোপন জিনিসটাই রেখে যাচ্ছে বিছানায়, তার ডায়েরি। যে ডায়েরিটা এতদিন সর্বদাই শৈলী আলমারির ভেতরে ঢুকিয়ে রাখত। আজ তাড়াহুড়ো করে তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে হন্তদন্ত হয়ে নিচে ছোটার কারণে যত্নে রাখা ডায়েরিটা অযত্নে ফেলে গেল বিছানার ওপরে। সারাদিনের যত্নে রাখা সেই ডায়েরি আজ অসাবধানতায় পড়ে রইল বিছানার ওপর। পাতাগুলো বন্ধ থাকলেও এক প্রকার চাপা শ্বাস ফেলে অপেক্ষা করছে, যেন মুক্তির আশায় বন্দী ছিল এতদিন। ঘরের জানালাটা খানিক খোলা, আর বিকালের নরম বাতাস ধীরে ধীরে ঢুকছে ভেতরে। হঠাৎ একটা তীব্র হাওয়া এসে ঝাপটা দিল জানালায়, পর্দা উড়ে উঠল বাতাসের তালে। সেই সাথে বিছানায় পড়ে থাকা ডায়েরিটার ওপর লাগলো বাতাসের ছোঁয়া। প্রথমে মৃদু কাঁপলো পাতাগুলো, তারপর যেন এক অলিখিত নির্দেশে ধীরে ধীরে খুলে যেতে লাগলো। অক্ষরগুলো যেন বাতাসের স্পর্শে প্রাণ ফিরে পেল। পাতাগুলো উল্টে উল্টে প্রকাশ করতে লাগলো শৈলীর নিখুঁতভাবে লুকিয়ে রাখা অনুভূতিগুলো। প্রথম পাতাটা উল্টে গেল, তাতে অগোছালো কটি শব্দ, কিছু এলোমেলো রেখার নকশা। পরের পাতায় আরেকটু স্পষ্ট, অতি যত্নে লেখা নিশানের নাম। পাশে হালকা কালো কালি লেগে থাকা কিছু লেখা। তারপর আরও একটা, হিমরূপা। এই নামে কেন ডাকেন উনি? পাতাগুলো উল্টে যাচ্ছে, যেন শৈলীর মনই নিজেকে উজাড় করে দিচ্ছিল বাতাসের কাছে। নিঃশব্দ সেই সাক্ষী ছিল শুধু ঘরের নিস্তব্ধতা আর জানালা দিয়ে উড়ে আসা একটুখানি বাতাস। দ্রুত সিঁড়ি দিয়ে নামতেই শৈলী দেখল রিমি দরজার সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। দুহাত ভরে এক গাদা শপিং ব্যাগ ধরে রেখেছে, যে কোনো মুহূর্তে হাত থেকে পড়ে যাবে। মুখে অসহায়তার ছাপ স্পষ্ট। শৈলী দ্রুত এগিয়ে গিয়ে অবাক হয়ে বলল, হায় আল্লাহ, এত কিছু কিনেছিস? কোথায় যাচ্ছিস এত বোঝা নিয়ে? রিমি কপালে হাত ঠেকিয়ে একটু ভাব নিয়ে বলল, এক্সকিউজ মি শৈলীপু, আমি অনেক দয়ালু, দোকানদারদের প্রতি দয়া দেখিয়েছি বুঝলে, এই কারণে খুব একটা কিনলাম না, মাত্র 20,000 টাকা শপিং করে আসলাম। এতক্ষণ ধরে ব্যাগগুলো টানতে টানতে হাত দুটো অবশ হয়ে গেছে। হাঁ করে না থেকে ব্যাগগুলো একটু ধরো, তুমি যদি এখনই না ধরো আমি এখানে লুটিয়ে পড়বো। শৈলী রিমির নাটকীয়তা দেখে চোখ গোল গোল করে তাকিয়ে রইল। এরপর দ্রুত দুটো ব্যাগ হাতে থেকে নিয়ে বলল, 20,000 টাকা শপিং করেও বলছিস খুব একটা করনি? তুই দোকান ফাঁকা করে দিয়ে এসছিস নাকি? হ্যাঁ। রিমি একটা দীর্ঘশ্বাস ফেলে মুখ ভার করে বলল, হায় রে, তুমি কোনো দিনই আমার পরিস্থিতি বুঝো না শৈলীপু। কত কষ্ট করে শপিং করেছি জানো, একটা একটা করে জিনিস পছন্দ করেছি, দর দাম করেছি, তারপর কিনেছি। এই যে এক প্রকার যুদ্ধ, বুঝো, এই যুদ্ধের দাম কেউ দেয় না। শৈলী হেসে বলল, তা যুদ্ধজয়ী রানী এখন যুদ্ধের জিনিসপত্র নিয়ে ভেতরে আসবে নাকি মামুনির ছাড়ি খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে? রিমি সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, অবশ্যই আসবো, তবে একটা কথা, আমার জন্য কফি রেডি রেখো। এত পরিশ্রমের পর এখন এক কাপ কফি ছাড়া আর কিছুতেই শান্তি পাবো না। শৈলী মাথা নেড়ে রিমির ব্যাগগুলো নিয়ে ভেতরে ঢুকে গেল, আর রিমি তার নাটকীয়তা বজায় রেখেই পেছনে পেছনে চলল। শৈলী এবার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হেসে বলল, রিমি, এত শপিং এর টাকা কোথায় পেলি? রিমি চোখ টিপে হাসল। ওই যে আমাদের প্রিয় নিরামিষ নিশান ভাই। শৈলী তৎক্ষণাৎ ভ্রু কুঁচকাল। মানে? মানে তেমন কিছু না, আমি নিশান ভাইয়ের অফিসে গিয়ে শুধু একটু মুখ কালো করেই বললাম, নিশান ভাই আমার শপিং করতে মন চাচ্ছে, কিন্তু মায়ের কাছে টাকা চেয়েছি বলে অনেক বকা খেয়েছি। ব্যাস, বাকিটা ইতিহাস। শৈলী চোখ পিটপিট করে তাকালো। এরপর দুজনে একসাথে ফিক করে হেসে ফেলল। এই দুই বোন বেশ ভালোই নিশানের সাথে বন্ধু সুলভ। আজ পর্যন্ত শুধু শৈলীই পারেনি নিশানের সাথে ফ্রি হতে। রিমি এবং মিমির মতো সে কখনো এভাবে সরাসরি নিশানের কাছে আবদার করতে পারবে না। সেই সাহস কেন যেন নেই তার। এর কারণটাও জানা নেই। রিমি খুশি মনে শৈলীকে নিজের ঘরে নিয়ে গেল।
উচ্ছ্বাসে চোখে মুখে আনন্দের ঝলক। সে মনে মনে ভাবছিল, এতদিন ধরে নিজের জন্য যা কিছু কিনেছে এখন তার সঙ্গে শৈলীকে শেয়ার করতে পারবে। রিমি ব্যাগগুলো সাবধানে বিছানার ওপর রাখল। তারপর এক এক করে তার শপিং করা জিনিসপত্র বের করতে লাগলো। টপ, স্কার্ট, ব্রেসলেট, নতুন একটা জুতা, সবই ছিল। শৈলী হাসি মুখে সব দেখতে লাগলো। শৈলীপু, দেখো, এটা আমি শুধু তোমার জন্যই কিনেছি। রিমি একপাশে মিষ্টি একটা পিস কালার টপ তুলে শৈলীর সামনে ধরল। এরপর বলল, কেমন লাগছে? শৈলী অবাক হয়ে বলল, তুই আমার জন্য কিনতে গিয়েছিস কেন? আমার তো দরকার নেই। রিমি এবার ঠোঁট ভিজিয়ে মেকি হেসে মনে মনে আওড়ায়। আমি কি আর সাধেই তোমার জন্য কিনেছি নাকি শৈলীপু? আসল কাহিনী কি আর বলা যায়? আমি যে নিশান ভাইয়ের কাছ থেকে কোন শর্তে টাকা নিয়েছি সেটা শুধু আমিই জানি। ভেবেই মেকি হেসে মিষ্টি করে রিমি বলল, তুমি এসব কি কথা বলছো শৈলীপু? শপিং করলাম আমি, মিমের জন্য কিনেছি, তাই তোমার জন্য কিনলাম। তুমি তো আর কখনো শপিং করতে যাবেই না, তাই তোমার জন্য নিয়ে এসেছি। তোমার এই ছোট্ট বোন তোমার জন্য এনেছে, আর তুমি নেবে না? শৈলী মাথা দুদিকে নেড়ে কাতর গলায় বলল, না রিমি, বড় মা জানতে পারলে খুব খারাপ হবে। আর আমার তো দরকার নেই এসব। আমার যখন দরকার হবে তখন আমি তোর কাছে চেয়ে নিব। রিমি আরও জোরাজোরি করলেও শৈলীর সাথে পেরে উঠল না। শেষে রিমি আতঙ্কে জর্জরিত হয়ে শৈলীর জন্য আনা ড্রেসটা নিজের আলমারিতে লুকিয়ে রাখল। শুধু একটা লোক এই বিষয়ে জানতে না পারলেই হয়। রাশিদা তালুকদার বাগানে পানি দিয়ে কেবলই বাড়িতে ঢুকলেন। এরপর মিমির ঘরে গিয়ে বিছানা গুছিয়ে খুঁজলেন মেয়েকে। ঘরে মিমিকে কোথাও না পেয়ে রাশিদা ভাবলেন মিমি হয়তো শৈলীর ঘরে গিয়েছে। এই কারণে তিনি দ্রুত শৈলীর ঘরের দিকে পা বাড়ালেন। ঘরের মধ্যে প্রবেশ করে দেখলেন মিমি নেই। বারান্দায় খুঁজে দেখলেন, কিন্তু মিমি কোথাও নেই। মিমিকে না পেয়ে ঘর থেকে বেরিয়ে আসতে চাইলেন তিনি, কিন্তু হঠাৎ ঘরের মধ্যে বিছানার এক পাশে পড়ে থাকা শৈলীর ডায়েরির দিকে চোখ পড়ল তার। প্রথমে তিনি তা নজরে আনেননি, তবে কিছুটা অদ্ভুত মনে হলো। শৈলীর ডায়েরি যেখানে সাধারণত যত্নে রাখা হয়, সেখানে আজ এমন অযত্নে ফেলে রাখা হয়েছে কেন? রাশিদা তালুকদার বিছানার দিকে এগিয়ে গিয়ে ডায়েরির দিকে নজর দিলেন। কৌতূহল জাগল তার। কিছু সময়ের জন্য তিনি থেমে রইলেন। মনে হলো যেন কিছু একটা অনুভব করছেন। তার মনের মধ্যে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কেন শৈলী এই ডায়েরিটি ফেলে রেখেছে? কিছুক্ষণ থেমে তিনি ডায়েরিটি তুলে ধরে খোলার আগেই মনে মনে ভাবলেন, এটা তো শৈলীর ব্যক্তিগত বিষয়, আমার আমার কি দেখে নেওয়া উচিত? তবে শেষ পর্যন্ত তিনি তা না দেখে ডায়েরিটি ফের বিছানায় রেখে দিলেন। শৈলীর ব্যক্তিগত জায়গায় অনুপ্রবেশ করতে তিনি ঠিক মনে করলেন না, কিন্তু ডায়েরির সেই অপলক দৃষ্টি যা কিছু বলে যাওয়া চেষ্টা করছিল রাশিদার মন থেকে আর একেবারেই মুছে গেল না। রাশিদা এবার যেতে উদ্যত হলে আবারও ডায়েরির পাতা বাতাসে উল্টে যায়। তিনি বিষয়টা খুব একটা নজর না দিলেও পৃষ্ঠার মাঝখানে বড় বড় অক্ষরে লেখা নিশান ভাই। লেখাটায় চোখ আটকালো তার। কিছুটা অবাক হলেন থমকে যাওয়া রাশিদা তালুকদার। ঠিক রাত 11:30টায় বাড়ি ফিরে আকাশ থেকে পড়ল নিশান। আজ অফিসে সেই পুরনো ফ্যাক্টরির বিষয় নিয়ে বড়সড় একটা মিটিং হয়েছে, যে কারণে তাকে আজকে এত দেরিতে বাড়ি ফিরতে হলো। নিশান ভেবেছিল সবাই ইতিমধ্যে নিজেদের মতো করে ঘুমিয়ে গিয়েছে। নিজের কাছে সব সময় বাড়ির এক্সট্রা চাবি রাখার কারণে অনায়াসে বাড়ির ভেতরে ঢুকতেও তার কোনো সমস্যা হলো না। নিশান দরজা বন্ধ করে ক্লান্ত ভঙ্গিতে হাত গলিয়ে কোটটা খুলল। শরীর এতটাই অবসন্ন লাগছিল যে মনে হচ্ছিল এখনই একটা জায়গায় বসে চোখ বন্ধ করলে আর উঠতে পারবে না। সবই ঠিকঠাক ছিল, কিন্তু বাড়ির ভেতরে ঢোকার পর ড্রয়িং রুমের কাছে আসতেই মাথায় রীতিমতো বাজ ফেটে পড়ল নিশানের। ড্রয়িং রুমের দিকে কয়েক পা এগোতেই মুহূর্তে সমস্ত ক্লান্তি উবে গেল। নিশান হতবাক। ক্লান্ত মস্তিষ্কটা সজাগ হয়ে চোখজোড়া স্থির হলো সামনে। ডাইনিং টেবিলের গ্লাসের ওপর হাত রেখে মাথা এলিয়ে ঘুমিয়ে আছে শৈলী। তার নিঃশ্বাসের ধীর ওঠানামা টের পাওয়া যাচ্ছে, যেন বেশ গভীর ঘুমে ডুবে গেছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালের পাশে লুটিয়ে পড়েছে, আর টেবিলের এক পাশে প্লেটে ঠান্ডা হয়ে যাওয়া খাবার সাজানো আছে। এতক্ষণ দেহ ক্লান্ত থাকলেও এবার যেন মনটা অস্থির হলো নিশানের। শৈলী এখানে ঘুমাচ্ছে কেন এখনও ভেবে পেল না সে। ভ্রু কুঁচকে তাকিয়ে নিশান ধীরে ধীরে কয়েক কদম এগিয়ে এলো।
হাতে থাকা সুটকেসটা টেবিলের ওপর রাখতেই চোখ পড়ল নিশান শৈলীর মাথার কাছে ঢাকা দিয়ে রাখা খাবার ভর্তি প্লেটটা। এবার আরও বিস্মিত হলো নিশান। তাহলে কি শৈলী তার জন্য অপেক্ষা করছিল? রাত এতটা হয়ে গেছে, সবাই নিজেদের ঘরে চলে গেছে, অথচ শৈলী এখানেই ছিল। নিশান কখনোই এত দেরি করে বাড়িতে ফেরে না, তাই সবার সাথে ডিনার করার সুযোগটাও পায়। আজ ডিনার বাড়িতে করতে পারবে না বলেই তো সে বাইরে থেকে খেয়ে এলো। সে যদি জানতো যে এখানে কেউ একজন তার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে, তাহলে কি সে আর মুখে কিছু তুলতো? একটা অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল নিশানের ভেতর। বুকের কোথাও যেন অদৃশ্য একটা টান লাগলো। সে এতটা দেরি করেছিল, অথচ শৈলী। নিশান এবার ধীর গতিতে একটা হাত উঠিয়ে নিজের চুলের ভেতর আঙ্গুল চালিয়ে ক্লান্ত চোখ মুছল। এরপর শৈলীর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ঠান্ডা খাবারের দিকে একবার তাকিয়ে আবার শৈলীর দিকে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর নরম স্বরে ডাকল, শৈলী। কোনো সাড়া নেই। শৈলী এতটাই গভীর ঘুমে যে ডাক শুনেও টের পেল না। নিশানও জানে যে এই মেয়ে বেশি রাতে জেগে থাকতে পারে না। তাহলে কেন অপেক্ষা করছিল? নাকি মামুনি জোর করে ওকে অপেক্ষা করতে বাধ্য করেছে? ভাবতে পারল না নিশান। যাই হোক না কেন, ইচ্ছে করেই হোক আর জোর করেই হোক, অপেক্ষা তো করছিল। এটাই কয়জনে করে। নিশান এবার একটু ঝুঁকে আরও নিচু গলায় ডাকল, হিমরূপা, ওঠো। নিশানের এত নিচু আওয়াজ কি রমণীর কানে পৌঁছেছে? এত রাতে ঘুমের মধ্যে জোরে আওয়াজ করলেও ডাকতে পারছে না নিশান। এবার সে এক হাত উঠিয়ে নিঃসংকোচে আলতো করে রাখল শৈলীর চুলের ওপর। আঙ্গুলগুলো চুলের ফাঁকে ফাঁকে গুজে দিয়ে একটু জোরে ডেকে উঠল, এই শৈলী, উঠে পড়। নিশানের আঙ্গুলের স্পর্শে শৈলীর ভ্রু কুঁচকে উঠল। সে ঘুমের মধ্যে সামান্য নড়ল, যেন মৃদু অস্বস্তিতে পড়েছে, কিন্তু তখনও চোখ খুলল না। নিশান এবার তার কপালের একপাশে চুল সরিয়ে দিয়ে আরেকবার ডাকল, শৈলী, ওঠ। শৈলীর চোখের পাতাগুলো এবার কাঁপল, তারপর ধীরে ধীরে খুলল। প্রথমে কিছুই বুঝতে পারল না সে। ঘরের নরম আলোয় ঝাপসা চোখে সামনে ধরা পড়ল নিশানের মুখ। কিছুক্ষণের জন্য বোঝার ক্ষমতায় হারিয়ে ফেলল শৈলী। এটা স্বপ্ন না বাস্তব? চুল থেকে হাত সরিয়ে নিশান ভ্রু কুঁচকে তার মুখের দিকে তাকিয়ে আছে। এটা ঘুমানোর জায়গা? ঘর নেই তোর? এখানে ঘুমেছিস কেন? তোর কি কোনো হুঁশ আছে? নিশানের কড়া কণ্ঠের প্রশ্নের তোপে শৈলী এবার পুরোপুরি জেগে উঠল। মাথা তুলতেই বুঝতে পারল এতক্ষণ টেবিলের ওপর মাথা এলিয়েছিল। দ্রুত চারপাশে তাকিয়ে যেন বাস্তবতায় ফিরল। ঠান্ডা হয়ে যাওয়া খাবারগুলো দেখে মনে পড়ল সে অপেক্ষা করছিল নিশানের জন্য, কিন্তু কখন ঘুমিয়ে পড়ল জানেই না। লজ্জা পেল শৈলী। শেষে কিনা ঘুমিয়ে পড়ল, এটা কি ঠিক? একেবারে চুপ হয়ে রইল শৈলী। কিছু বলার মতো শব্দ পেল না মুখে। নিশানের চোখে তখনও প্রশ্ন খেলা করছে। শৈলী দ্রুত চেয়ার ছেড়ে উঠে গলার স্বর স্বাভাবিক করে বলতে চাইল, সরি নিশান ভাই, আমি আমি আসলে ওই ভুল করে ঘুমিয়ে পড়েছিলাম, না হলে। কিন্তু কথাটা সম্পূর্ণ করার আগেই নিশান ধীরে ধীরে বলল, তোকে কি অপেক্ষা করতে বলেছে, না তুই নিজ থেকে অপেক্ষা করছিলে? নিশানের গলার স্বর অদ্ভুত রকমের গভীর ছিল, যেন সে খুব মনোযোগ দিয়ে শৈলীর প্রতিটি প্রতিক্রিয়া বুঝতে চাইছে। শৈলীর বুকের ভেতর ধুকপুক বেড়ে গেল। সে জবাব দিতে পারল না। আসলে কাহিনীটা অনেক বড়। খাদিজা তালুকদার নিজের আদরের ছেলের জন্য নিজে অপেক্ষা করছিলেন খাবার গুছিয়ে রেখে। তবে হঠাৎ করে তার হাঁটু ব্যথা বেড়ে যাওয়ায় রশিদা তালুকদার এসে তাকে ঘরে নিয়ে ঘুমানোর ব্যবস্থা করে দেন এবং আশ্বাস দেন যে নিশানকে রাতের খাবারটা তিনিই বেড়ে দেবেন। কিন্তু কিছুক্ষণ পর তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। এত রাত পর্যন্ত জাগার যে অভ্যাস নেই, এজন্য তিনি শৈলীকে এখানে বসতে বলে ঘরে চলে গিয়েছেন এবং যাওয়ার সময় বলে গিয়েছেন যে নিশাল আসলে যেন তাকে ডাক দেয়। আর এটা জানতে পেরে খাদিজা প্রথমে একটু রাগারাগি করলেও পরে শৈলীকে একটু খাটাতে বিষয়টা মেনে নেন। শৈলী এখন কিভাবে বলবে যে সে নিজে থেকে অপেক্ষা করছিল না? তার যে এত বড় সাহস নেই। কোন অধিকারে এই মানুষটার জন্য এত রাতে অপেক্ষা করবে সে? নিশান শৈলীর নীরবতা দেখে হ্যাঁ ভাবতে চাইলেও সে শৈলীর চোখ দেখে বুঝল যে সে নিজ থেকে মোটেও নিশানের জন্য অপেক্ষা করছিল না। ছোট করে আড়ালে শ্বাস ফেলল নিশান। শৈলীর দিকে আরও এক মুহূর্ত চেয়ে থেকে আস্তে করে বলল, যা ঘুমিয়ে পড়।
এত রাত পর্যন্ত জেগে থাকাটা তোর জন্য ভালো না। তারপর কোনো উত্তর শোনার অপেক্ষা না করেই পকেট থেকে নিজের হাত সরিয়ে নিল নিশান। শৈলী চুপচাপ মাথা নিচু করে রইল। নিশানকে চলে যেতে দেখে সে ভাবল নিশান হাত মুখ ধুতে গেছে, এখন এসে খেতে বসবে। কিন্তু নিশান বেসিনের দিকে না গিয়ে সিঁড়ির দিকে পা ধরল। চোখ তুলে নিশানের গটগট করে চলে যাওয়ার এই দৃশ্য দেখে শৈলী আঁতকে উঠল। দ্রুত গতিতে দৌড়ে সিঁড়ির দিকে যেতে যেতে বলল, নিশান ভাই কোথায় যাচ্ছেন? খাবেন না? নিশান সিঁড়ির অনেকটা ওপরে উঠেছে, সেখানেই থেমে মাথা ঘুরিয়ে কড়া কণ্ঠে জানান দিল, অতিরিক্ত অধিকার খাটাতে আসিস না শৈলী। তোকে আমি মোটে আমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করতে বলিনি। আর যদি তোর মনে হয়েছে আমাকে খাওয়ানোটা তোর দরকার, তাহলে খাবার নিয়ে ঘরে আসবে। ক্লিয়ার? বলেই নিশান রাগান্বিত অভিব্যক্তি নিয়ে বড় বড় পা ফেলে উপরে উঠে গেল। নিজের ঘরে ঢুকে ঠাস করে জোরে দরজাটাও আটকালো। এত জোরে ধারাম করে দরজাটা আটকানোর শব্দে আহাম্মক বনে দাঁড়িয়ে রইল শৈলী। সে বুঝতে পারল যে নিশান রেগে গেছে, কিন্তু কারণটা ধরতে পারল না। মানুষটার মধ্যে কি গিরগিটির আত্মা ভর করেছে? হঠাৎ করে নিশানের এরকম আগুন ঝরা রাগের কারণটা ধরতেই পারল না শৈলী। বুঝতেই পারল না যে কেউ একজন তার কাছ থেকে অনেক বেশি কিছু আশা করেছিল।